স্কিল ডেভেলপমেন্টের জন্য শুরুতে যেটার দিকে নজর দেওয়া উচিত সেটা হচ্ছে ফোকাস। আমি শুরুটা যেভাবে করছিলাম সেটা হচ্ছে আমি ডিফোকাস ছিলাম অনেক। আমি চিন্তা করতাম যে হয়তো অনলাইনে যে অ্যাভেলেবল কন্টেন্ট আছে সেখান থেকে হয়তো আমি শিখতে পারবো, সেখান থেকে শেখা যায়, কিন্তু ফোকাসটা আসলে ঠিকভাবে রাখা যায় না। এবং ফলশ্রুতিতে যেটা হয় যে একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্টে এক্সপার্টাইজড হতে গেলে যে সময়টা লাগে তার চাইতে অনেক বেশি সময় লাগে যদি নিজে নিজে আমরা বিভিন্ন যে সোর্সগুলো আছে সেখান থেকে ইনফরমেশন নিতে যাই। তো শুরুতেই আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য যেটা করেছিলাম যে আমি একাধারে 2-3 জনের কাছ থেকে শিখেছি ফিক্সড একটা সাবজেক্টে। 2-3 জন থেকে এমন না যে আলাদা আলাদা সাবজেক্টে, না, একটা সাবজেক্টে আমি শিখেছিলাম। এটা হচ্ছে আমার শেখাটা, বা আমি কীভাবে বলবো যে মানুষকে শিখতে। এবং বর্তমানে আমি যদি আরও আগে যদি আমাকে প্রশ্নটা করা হতো যে আসলে শুরুতে কীভাবে শেখা উচিত, তখন আমি হয়তো বলতাম যে ফ্রি কন্টেন্ট, সেই ফ্রি কন্টেন্ট অবশ্যই দেখা উচিত সব জায়গা থেকে, ওয়েবের সব জায়গা থেকে। এর পাশাপাশি একজন দক্ষ মেন্টর আসলে খুঁজে পাওয়াটা খুবই জরুরি, কারণ মেন্টর আপনাকে একের পর এক যেই কন্টেন্টগুলো আছে সেটার ফ্লো আপনাকে দিতে পারবে, এবং সেই সিলেবাস বা ফ্লো ওয়াইজ আপনি হচ্ছে একের পর এক ধারাবাহিকতার সাথে আপনি শিখতে পারবেন। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে ফোকাস রাখা। আমি যেটা একটু আগে ফোকাসের কথাটা চলে আসছে, আমি আরও যেটা মনে করি যে অ্যাকচুয়ালি ফোকাস রাখতে পারার সবচেয়ে যে বড় সমস্যাটা সেটা হচ্ছে SOS, শাইনি অবজেক্ট সিনড্রোম। একটা মানুষের যদি এই ব্যাপারটা আমরা যারা অনলাইনে শিখতে যাই বা অনলাইনে যে কাজ করতে যাই, এই মানুষগুলোর সবচেয়ে বড় সমস্যাটা হয় হচ্ছে এই শাইনি অবজেক্ট সিনড্রোম সবসময় আমাদেরকে তাড়া করে বেড়ায়। এটা এখনও আমাকে তাড়া করে বেড়ায়। আজকে মনে হচ্ছে যে এই সাবজেক্টটা ভালো, এই সেক্টরটা ভালো, কালকে আবার মনে হয় যে না, আমার মনে হয় এই সেক্টরটা ভালো, এই সাবজেক্টটা ভালো। প্রতিনিয়ত আমরা যেটা করতে থাকি, আমরা সুইচ করতে থাকি, একটা থেকে আরেকটা সুইচ করতে থাকি। এর ফলে যেটা হয় যে আমরা কোনো সাবজেক্ট সম্পর্কেই আর ওইটার যে ডোমেন এক্সপার্টিজ আছে বা ডোমেন নলেজ আছে সেটা সম্পূর্ণভাবে জানতে পারি না, ফলে সেটাকে আমাদের কেরিয়ারে আসলে প্রয়োগ করতে পারি না। সুতরাং আমাকে যদি কোনো কিছু ঠিকভাবে শিখতে হয়, ফোকাসটা যদি ধরে রাখতে হয়, তাহলে SOS থেকে দূরে থাকতে হবে, শাইনি অবজেক্ট সিনড্রোম যেটা আছে সেখান থেকে দূরে থাকতে হবে। এবং আমার আশেপাশে যাই আসুক না কেন, আমাকে আসলে ঠিক রাখতে হবে যে আমি আগে এই সাবজেক্টটা শিখবো, এটার উপর আমি দক্ষতা অর্জন করব। ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে হোয়াট গেটস রিটেন গেটস ডান, রাইট? তো আমি যেটা করি যে আমি প্রত্যেকটা সময় আমি জার্নালিংয়ের চেষ্টা করি প্রতিদিন সকালে বা আগে। আমি আজকে আমার কী কী কাজ করতে হবে, আমি কোন কোন সাবজেক্টে শিখবো, কখন শিখবো, পুরো টাইম শিডিউলটা আমার নোটবুকে লেখা থাকে, এবং পরবর্তীতে আমি ওইটা দেখে দেখে ওইগুলো কাজগুলো আমি সমাধান করি এবং ওই সেক্টর সম্পর্কে ওই সময়টুকু আমি অতিবাহিত করি। এটা হচ্ছে একটা। আমি ফোকাস রাখার জন্য যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে ফোকাস রিলেটেড যে গ্রুপগুলো আছে সেখানে জয়েন করা। বাট আমি যে জিনিসটা করি ভিন্নভাবে, সেটা হচ্ছে যে ওই ফোকাস গ্রুপ থেকে যতই নোটিফিকেশন, সেটা আমার ফেসবুক গ্রুপ হোক বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা আমার ভাই ব্রাদার যতই আমাকে মেসেজ করুক না কেন, আমি ওই মেসেজগুলোতে ততক্ষণ পর্যন্ত দেখি না যে যতক্ষণ পর্যন্ত না ওইটা ডেডিকেটেড সময়টা আসছে। সেটা যদি বিকেলে হয়, আমি যদি 4টা থেকে আমার যদি সময়টা নির্ধারণ করা থাকে যে 4টার পরে ওই মেসেজটা আমি দেখবো বা ওই সেক্টরটা নিয়ে আমি পড়বো, তখন 4টার পর ওইটা করি। আরেকটা যেটা হচ্ছে যে প্রত্যেকটা জার্নালিং করার একটা বড় সুবিধা বা অসুবিধা যেটা হচ্ছে যে বড় সুবিধা হচ্ছে লিখতে পারাটা, বাট আর সবচেয়ে বড় অসুবিধা যেটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড জার্নালিংয়ে কিন্তু একজন মানুষ কি বলছে বা আমি কি শিখছি এই পুরোটা একাধারে লিখা যায় না। আমরা জাস্ট কিওয়ার্ডটা লিখি, নলেজ একটা বেস লাইনটা লিখি, বাট যেটা করি না সেটা হচ্ছে বাসায় গিয়ে গুগল ডক বা এভার নোটে আমরা কিন্তু পরে আর লিখি না, যে সামারিটা আর লিখি না। ফলে যেটা হয় যে ওই যে লব্ধ জ্ঞান, ওই সেশনে যে লব্ধ জ্ঞানটা, এটা কিন্তু পরে হারিয়ে যায়। তো আমি যেটা চেষ্টা করি বিগত সময়গুলোতে, এখন পর্যন্ত আমি যেটা চেষ্টা করে আসছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা সময় যেটা কোনো মিটিং নোট বা যেটা কোনো অনলাইন কোনো ক্লাস হোক বা যেটা হোক না কেন, আমি ছোটোখাটো যে নোটসগুলো নিচ্ছি এটা পরের দিন আমি গুগল ডকে ওই সাবজেক্টের নাম, যার সাথে মিটিং করছে বা যার সেশন ছিল তার নাম দিয়ে আমি এটা হচ্ছে গুগল ডক বা এভার নোটে সেভ করে রাখি, যাতে পরবর্তীতে আমি ওই সাবজেক্ট সম্পর্কে পাই। এইভাবেই আমি বিভিন্ন সাবজেক্টে আমার ফোকাস ধরে রাখার আমি সর্বাত্মক চেষ্টা করি। এখন একজন ডিজিটাল মার্কেটার হতে গেলে আমরা যেমন যেটা বলি যে ফেসবুকের মার্কেটিং শেখা, গুগল মার্কেটিং শেখা, আসলে ওটা মার্কেটিংয়ের চাইতে ওটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট যে শব্দটা সেটা হচ্ছে মিডিয়া বাইং। তো ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ হচ্ছে মিডিয়া বাইং। তো কেউ যেটা হয় যে মিডিয়া বাইংয়ে কেউ হচ্ছে দক্ষতা অর্জন করে, আবার ওই মিডিয়া বাইংয়ের যে সাবসেক্টরগুলো থাকে, ট্রাফিক মেথড যেগুলো থাকে, সেগুলোতে কেউ দক্ষতা অর্জন করে। কিন্তু আমি যদি অ্যাজ আ হোল নিজেকে চাই যে ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে পরিচয় দেবো, তাহলে আমার ছোট থেকে শুরু করা উচিত। এখানে যে সাবজেক্টগুলো শিখতে হবে, আমি এখন পর্যন্ত যেটা মনে করি, আসলে ছোট্ট একটা শর্টে সব কিছু বলা সম্ভব না। আমি নিজে যেটা মনে করি যে মানুষের সাইকোলজি কোর, আপনি ডিজিটাল হোক আর
ম্যানুয়াল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং যেটাই হোক না কেন, সেখানে মানুষের সাইকোলজিটা সবচেয়ে বড় ম্যাটার করে। তারপর ওভার দ্য টাইম তাদের পারচেসিং বিহেভিয়ার কোথায়, কীভাবে তাদের টাচ পয়েন্টগুলো কী কী, তারপরে একটা স্ট্র্যাটেজি প্রণয়ন করা। কেউ একজন আপনাকে এসে আপনাকে একটা প্রোডাক্টের কথা বললো, আপনি যদি তার কত টাকা বাজেট লাগবে, কোন মাসে গিয়ে সে প্রফিটে যাবে, ব্রেক ইভেনে যাবে, সেটাকে যদি ব্রেকডাউন করে না দিতে পারেন, তাহলে আমার মনে হয় না যে নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করা যাইতে পারে। কিন্তু যখন আমি শুরু করব, আমি ছোট্ট একটা সাবজেক্ট যেটা নিয়ে আমি কথা বলতে, পড়তে, লিখতে ভালোবাসি, আমি সেই সাবজেক্টটা থেকে শুরু করব। ওভার দ্য টাইম আমি পাশাপাশি রিলেটেড সাবজেক্টগুলোতে যাওয়া শুরু করব, কিন্তু আগে আমি যে সাবজেক্টটাতে শুরু করব সেটা সম্পূর্ণ নির্যাসটা আমাকে নিতে হবে। তারপর ওভার দ্য টাইম ছোট 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 যেই সাবজেক্টগুলো আছে, কাছাকাছি রেলেভেন্ট যে সাবজেক্টগুলো আছে, সেগুলো আমি শেখার চেষ্টা করব। ফলশ্রুতিতে যেটা হবে যে ওভার দ্য টাইম আমি নিজে একটা কোম্পানি, একটা প্রোডাক্টের ডিজিটাল মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজি আছে সেগুলো আমি সঠিকভাবে, সম্পূর্ণভাবে যে কাউকে আমি দিতে পারবো। উইট হচ্ছে আমার পছন্দের একজন মানুষ, নাজিব ভাইয়ের প্রতিষ্ঠান, এবং এখানে আসলে বলার কিছু নাই। যেটা হচ্ছে নাজিব ভাই তার কেরিয়ারের দীর্ঘটা সময় যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর সাথে কাজ করেছে, এবং সেগুলোর যে গ্রোথের ব্যাপারে নাজিব ভাইয়ের ভূমিকা মানে অনবদ্য। আর সেই নাজিব ভাই যখন নিজে একটা প্রতিষ্ঠান দিয়েছেন, নিজে যখন জড়িত হয়েছেন, তখন স্বাভাবিকভাবে বলার অপেক্ষা রাখে না যে সেই প্রতিষ্ঠান আসলে স্বর্ণ শিখরে পৌঁছায়া যাবে।